আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের দীনেশ ত্রিবেদী, তিনি মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, বয়স্ক মানুষ এবং বাঙালি, পুরোদস্তুর, সুন্দর বাংলা বলেন, সুন্দর ইংরেজি বলেন এবং খুব বিচক্ষণ বুদ্ধিমান রাজনীতিবিদ আমার মনে হয়। তিনি যখন বাংলাদেশে প্রবেশ করেন, অন্যরা বিমানে আসে আর উনি হেঁটে এসেছিলেন। আসার সময় বলেছিলেন যে আমি তো যেভাবে ঢুকলাম, আমার তো আবহাওয়া, জলবায়ু, প্রকৃতি, তার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি, দুটোকেই এক মনে হয়েছে। এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তিনি আসার পরে ফরমালি যে কাজকাম সেগুলো সেরেছেন। গতকালকে ছিল ফার্স্ট পররাষ্ট্র মন্ত্রীর সাথে তার বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি বক্তব্য রেখেছেন এবং পজিটিভ কথাবার্তায় বলেছেন। পাশাপাশি দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন খুব পজিটিভ একটি বৈঠক হয়েছে আর কোনো সমস্যাই নেই যা সমাধান নেই। প্রত্যেকটি সমস্যার সমাধান রয়েছে, প্রত্যেকটি কর্মেরই একটা সমাধান রয়েছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের সংস্কৃতি, মিউজিক, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য সব বিষয়ে পজিটিভ আলোচনা হয়েছে এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায়ও ভারত রয়েছে। এটা তিনি 2-3 বার এই কথাটি বলেছেন এবং বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য, রীতিনীতি, সংস্কৃতি, কালচার যেগুলো ছিল, সঙ্গীত, খেলাধুলা, সেটা হিউজ আকারে ছিল, আপনারা সেগুলো জানেন। এক পর্যায়ে মানুষ ভেবেছিল এগুলো হয়তো বা ব্যাকডেটেড বা অন্য কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হওয়ার কারণে এগুলো নস্যাৎ হয়ে যাবে, কিন্তু না, এগুলো গতকালকে দীনেশ ত্রিবেদীর সাথে আপনার ডক্টর খলিলুর রহমান বৈঠকের পর শ্যামা ওবায়দ ছিলেন প্রতিমন্ত্রী। ওনাদের বৈঠকের পরে মনে হলো দীনেশ ত্রিবেদীর যে বক্তব্য এবং ডক্টর খলিলুর রহমানের যে বক্তব্য, তাতে মনে হলো যে আবার পজিটিভ দিকের দিকে যাচ্ছে। কারণ এই ধরনের রাজনীতিবিদকে রাষ্ট্রদূত করে পাঠানো, আবার তাকে মন্ত্রী সমমর্যাদায় রাখা এমনি রাখে নাই, কারণ তার ভেতরে সেই ক্যারিশমেটিক পাওয়ার রয়েছে। এবং আপনারা জানেন ভারত ডিপ্লোম্যাটিক কূটনীতির ক্ষেত্রে খুব দক্ষ এবং পটু একটা রাষ্ট্র, কারণ তারা সহজে উত্তেজিত হয় না। তাদের মুখের কথা, মুখে আক্রমণ করবে, তা করব, ঘোড়ার ডিম ফোড়ার ডিম বলেও তাদের উত্তেজিত করা যায় না। তারা আপনাকে অ্যাট ফার্স্ট কখনোই অ্যাটাক করবে না। তারা যখন আপনি তাদেরকে অ্যাটাক করবেন, তারপরে তারা বুঝাবে এবং 16 কলা পূর্ণ করে দেবে। দীনেশ ত্রিবেদীর হাত ধরে এর মধ্যে আপনারা দেখেছেন ত্রিপুরা থেকে আনারস আসতে, বাংলাদেশ থেকে ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে আম করানো হয়েছিল। এর মাঝখানে আপনারা আবার দেখেছেন কিভাবে রাশিয়া ভারতের রুপিতে বাংলাদেশের সাথে লেনদেন করতে চায় বা ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে, আপনারা দেখেছেন। এবং সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে কমন বর্ডার থাকলে প্রবলেম থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এর মধ্য দিয়েই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। যদি সেটাকে শত্রু তার পর্যায়ে নিয়ে যায়, তাহলে সেটা দুই দেশের জন্যই কোনো না কোনো ফরম্যাটে ক্ষতিকর হবে এবং পিপল টু পিপল রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আর এই মুহূর্তে বাংলাদেশের সামনে বড় কোনো দরজা খোলা নেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা এলএনজি গ্যাস সহ ডিজেল ফিজেল, তেল গম টম এগুলো বিক্রি করছে, কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্টস আসে হলো
ভারত থেকে, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রই ভারত থেকে আমদানি করে। সেক্ষেত্রে আপনি যদি ভারতের সাথে রিলেশন ব্রেক আপ করেন, তাহলে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো এই মুহূর্তে দেশের সংখ্যা খুবই কম, এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গেড়ে বসেছে, সেখানে চীন এদেশে ইনভেস্টমেন্ট করা বা চীন বাংলাদেশকে সেই লেভেলের সাপোর্ট করার মতো আপনার সৎসাহস বা দুঃসাহস এটা দেখাবে বলে আমার মনে হয় না। আর পাকিস্তান এই মুহূর্তে ঋণে জর্জরিত, তাদের দেশেরই খাওয়া হয় না, তারা ব্যবসা বাণিজ্যে দেশে কী করবে, তারা বড় জোর কিছু সন্ত্রাসী জঙ্গি এই ধরনের পাবলিক প্রোভাইড করতে পারে। আদারওয়াইজ তারা বাংলাদেশের জন্য উপকারের জন্য কোনো কিছু করতে পারবে আমার মনে হয় না। আর তারা অস্ত্র শস্ত্রের যে ঝনঝনানি গল্প শোনায়, ওগুলো কোনো কাজেই লাগবে না, কারণ ওগুলো হলো তারা নিজের দেশেই ব্যবহার করতে পারে না। তারা এখন অভ্যন্তরীণ যে চাপে রয়েছে, পাশাপাশি ভারতের কাছে তারা বরাবরই ধরাশয়ী হয়। যতগুলো যুদ্ধ ছোটোখাটো লেভেলে বা বড় লেভেলে ভারতের সাথে হয়েছে, সেই 1971 সালের মুক্তিযুদ্ধ বলেন, আর পেহেলগামে হত্যাকাণ্ডের পরে অপারেশন সিঁদুরের কর্মকাণ্ড বলেন, বরাবরই ভারতের কাছে তারা ধরসেই দেখান নেভার উইন, বা তারা কখনোই ভারতের সাথে জিতছে এরকম ঘটনা দেখা যায়নি। আর তুরস্কর ড্রোন ফ্রোন এগুলো দিয়ে, ড্রোন দিয়ে তো আর পেট ভরে না। আপনার ফার্স্টে আপনার পেট ভরাইতে হইব, আপনার মৌলিক চাহিদা পূরণ করতে হবে, তারপরে না ড্রোন ফ্রোন এগুলো, আর ওই ড্রোনে কাজ হইব না। সেক্ষেত্রে সৌদি আরব এই তুরস্কের ড্রোন ব্যবহার করে ফুলি ব্যর্থ হয়েছে, সেটা আপনারা দেখেছেন। দীনেশ ত্রিবেদী একখান বড় ধরনের শট দিয়ে দিলেন, এবং এই শটেই ভারত বাংলাদেশের সম্পর্ক হয়তো পিপল টু পিপল কানেকশান আর হয়ে যাবে। মেডিকেল ভিসা তো ইতিমধ্যে চালু হয়েছে, এবং পাশাপাশি আরও উভয় দেশের কর্মকর্তা কর্মচারী যে রয়েছে, তারা ইন্টারনালি কাজ করছে। দীনেশ ত্রিবেদী একথা বলছেন, এবং দেখে মনে হলো পজিটিভ দিকেই যাচ্ছে। কারণ ভারতের সাথে রিলেশন না থাকলে আজ আপনি পুরো বাংলাদেশে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে হাহাকার, এবং পাশাপাশি বিদ্যুৎ বিল টিল সব বেড়ে গিয়েছে, আপনারা দেখেছেন। এবার আপনি ইচ্ছা করলেই ভারত ছাড়া কার কাছ থেকে বিদ্যুৎ নেবেন, আপনি বিদ্যুৎ তার উড়াই নিয়ে আসা যায় না, সেক্ষেত্রে আপনাকে ভারতের লাইন দিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখেন, ভারতের সাথে সুসম্পর্ক না থাকার কারণে নেপাল ভুটান জলবিদ্যুৎ দিতে চাইলেও সেগুলো কিন্তু বাংলাদেশ নিতে পারে নাই। সুতরাং ভারতকে অবহেলা করে আগানো অত্যন্ত কঠিন। এটা নির্বাচিত সরকার ক্যান রিয়েলাইজ ইট, ওই যারা ইলেকটেড গভর্নমেন্ট ক্যান রিয়েলাইজ ইট, নির্বাচিত সরকার এটা উপলব্ধি করতে পারে। হ্যাঁ, অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার তারা আসে দেশকে ধ্বংস করতে। মানে আপনি এমন কোনো পৃথিবীর রাষ্ট্র দেখাতে পারবেন না যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার দেশের গঠনে ভূমিকা রেখেছে। কারণ অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের সাথে কোনো দেশই রিলেশন করতে চায় না, বিনিয়োগ করতে চায় না। তখন তারা দেশের গর্ষিত সঞ্চিত অর্থ ধ্বংস করে দিয়ে যায়, যারই ফলশ্রুতিতে এই যে বিএনপি সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আপনার উপদেষ্টা সরকাররা এমন পরিমাণ অর্থটাকে ধ্বংস করে গিয়েছে, মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে ধ্বংস করে গিয়েছে। এক বাংলাদেশ সরকারকে তার ব্যয় বহনের জন্য ব্যাংক থেকে নোট ছাপিয়ে ঋণ নিতে হচ্ছে। এরপরে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির বিষয়টি প্রকাট আকার ধারণ করবে, জীবনযাত্রার মান কঠিন হয়ে যাচ্ছে। এগুলো সব কিছু মেলায় ভারত ছাড়া কোনো কিছুই সামনের দিকে আগানো ইজি নয় বা সহজ নয়, এটা নির্বাচিত সরকার ক্যান রিয়েলাইজ আর উপলব্ধি করতে পেরেছেন। আর আমেরিকার সাথে আপাত দৃষ্টিতে সরাসরি দৃষ্টিতে যেটা যদিও মনে হয় যে ভারতের একটা শত্রুতা রয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেটা শত্রুতা নয়, কারণ এটা ডিপ্লোম্যাটিক বা রিজিওনাল কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেটাকে
আপাত দৃষ্টিতে বা খালি চোখে মনে হয় যে এটা শত্রুভাবাপূর্ণ সম্পর্ক, কিন্তু ভারতের মতো রাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুভাবাপূর্ণ সম্পর্ক করবে বলে আমার মনে হয় না। তাই যদি হতো তাহলে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্কটা খারাপ হতো। যাই হোক, দীনেশ ত্রিবেদী উনি যে একজন দক্ষ ব্যক্তি, তারই কিছুটা নমুনা আমরা উনি আসার পরে ভিসা চালু হওয়া, পাশাপাশি ব্যবসা বাণিজ্য খেলাধুলা প্রত্যেকটি সাইডে পজিটিভ দিকের দিকে যাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।